Hello everyone and welcome you all to another podcast of NEET Achievers Talk Show. So today in this podcast we have with us Urmi Malabor and she scored 516 marks with this recently conducted NEET examination. তো উর্মি মালা একটা কথা বলো আমাকে এইবার কোশ্চেন পেপার যখন তুমি পেলে হাতে তো হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট রিয়াকশন আফটার সিইং দ্য কোশ্চেন পেপার? অ্যাকচুয়ালি আমি খুব প্যানিকড হয়ে গিয়েছিলাম যে আগের বছরের কোয়েশ্চেনের থেকে এই বছরের কোয়েশ্চেন এতটা টাফ হবে এটা ভাবা যায়নি। বায়ো আর ফিজিক্স দুটোই খুবই টাফ ছিল এবং কেমিস্ট্রি মডারেট ছিল। তারপরে যেটা আমার ইজি লাগে বায়োটা সেখান থেকে আমি স্টার্ট করেছিলাম এবং ফিজিক্সটা একদম লাস্টে করেছিলাম, এই জন্য। তুমি বেসিক্যালি কোন প্যাটার্নটা ফলো করতে, মানে অনেক স্টুডেন্ট আগে ফিজিক্সটা অ্যাটেম্প্ট করে তার বা কেউ কেউ কেমিস্ট্রিটা অ্যাটেম্প্ট করে, তো তোমার কি সাজেশন, মানে কোনটা করাটা বেটার, মানে তুমি কোনটা ফলো করতে? ফার্স্ট বায়ো দেন যেটা যার ইজি মনে হবে ফিজিক্স আর কেমিস্ট্রি। আমার কেমিস্ট্রিটা ইজি লেগেছিলো, আমি কেমিস্ট্রি করেছিলাম অ্যান্ড অ্যাট লাস্ট ফিজিক্স। ওকে, ভেরি গুড। তো একটা কথা বলো যে যখন এই এক্সামটা আমরা দিতে যাই একটা তো টার্গেট নিয়ে যাই আমরা একটা সেট করে মাইন্ডে, বাট কোশ্চেন পেপারটা যখন পেলে হাতে তো সেখান থেকে তুমি ডেফিনেটলি বুঝতে পেরেছো যে যেই টার্গেটটা তুমি নিয়ে গেছিলে সেটা কখনো অ্যাচিভ হওয়া সম্ভব নয়। বিকজ দেন হাউ ইউনো ড্র্যাগ ডাউন ইউর টার্গেট, মানে তুমি কীভাবে মনে করলে অ্যান্ড হাউ কনফিডেন্ট ইউ ওয়াজ কি এই কোশ্চেন পেপারটা যেটা আমার জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে সেটা বাকিদের জন্যও ডিফিকাল্ট হবে? কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো দেখেই মনে হয়েছিল যে এটা যথেষ্ট টাফ, আর আমার একার জন্য তো টাফ হতে পারে না, বাকিদের জন্যও হবে। ফার্স্টে কিছুটা প্যানিকড হয়ে গেলেও এটা ভেবে আমি আবার স্টার্ট করেছিলাম করা এবং সেই মতোই ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পেরেছি আর এই মার্কসটা আনতে পেরেছি। আচ্ছা, যেহেতু আমি তোমাকে মোটামুটি ডিসেম্বর থেকেই জানি এবং তোমার বাবার সাথেও আমার প্রতিনিয়ত কথাবার্তা হতো, তোমার এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, তুমি খুব বেশি প্যানিক হয়ে যেতে যে কোনো সিচুয়েশানে, স্পেশালি যখনই মক টেস্টে স্কোর তোমার আশানুরূপ হতো না। দেন তুমি এটাকে কীভাবে ওভারকাম করলে এই প্যানিক সিচুয়েশানটাকে, স্পেশালি নিটের মতো একটা এরকম জায়গায় যখন তুমি প্যানিক সিচুয়েশানটা ক্রিয়েট হলো, দেন হাউ ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশান? আমি আগে খুবই প্যানিকড হতাম, তারপর আপনারা সবাই বুঝিয়েছিলেন যে প্যানিকড হওয়ার মতো কিছু নেই, আরও প্র্যাকটিস করতে হবে, যেখানে ভুল হচ্ছে বা যেখানটা বুঝতে অসুবিধা হচ্ছে যেন ডিসকাস করি, যেন জিজ্ঞাসা করে নিই। তারপরে নিজে প্র্যাকটিস করতাম, কিছু ডাউটস হলে জিজ্ঞাসা করতাম এখানে। আর তারপরে এটা ভেবে রাখতে হবে যে আমাকে আমার বেস্টটা দিতে হবে, আর প্যানিকড হয়ে গেলে আমি কিছুই করতে পারবো না, সেজন্য প্যানিকড হওয়া চলবে না। তো ও যেই কথাটা বললো যে প্যানিক হওয়ার পেছনে, প্যানিক থেকে ওভারকাম হওয়ার জন্য যে আমাদের কৃতিত্বের কথা বললো, বাট আমি আরেকজন মানুষের কথা বলবো এখানে, যিনি হচ্ছেন ওর বাবা শতরূপবাবু। এবং আমি দেখেছি উনি যখন আমাদের সাথে কথা বলতেন এসে, যে উনি কখনও এক্সপেকটেশন রাখেননি তোমার ওপর, মানে সবসময় তোমাকে একটু ফ্রিডম রেখেছেন। হয়তো তুমি একটা এক্সপেকটেশন রেখেছো, উনি বলছেন যে না তুমি দাও এক্সামটা, যেভাবেই হচ্ছে হোক, অ্যান্ড উই আর স্ট্যান্ডিং উইথ ইউ। তো এটা কতটা তোমার জন্য হেল্প করছে, মানে অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ প্যারেন্ট যখন তোমার পাশে থাকাটা, মানে সেটা কতটা মনে হচ্ছে তোমার জন্য এই প্রিপারেশন জার্নিতে অনেকটা ইজ হয়েছে তোমার জন্য? এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে সকলের পেরেন্টস এরম হয় না, বাট আমার বাবা আমাকে সব সময় বলেছে যে তুই টেনশন করিস না, এটাই শেষ নয়, এটাই যে জীবনের শেষ নয়, অনেক কিছু করার আছে, এখনও বাকি আছে, প্যানিকড হবি না, মাথা ঠান্ডা করে যেটুকু তুই পারবি সেটুকু করবি। তো আমাদের অডিয়েন্সে যারা শুনছেন এই পডকাস্ট, যারা শুনছো তোমরা স্টুডেন্টরা, দেখো সিঙ্গেল এক্সাম ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। কোনো একটা পার্টিকুলার এক্সাম, সেটা নিট হোক বা জেই হোক বা আদার্স যে কোনো এক্সামিনেশান, তো কোনো কিছুতে একটা এক্সামে আমি ফেলিওর হওয়া মানে আমার জীবনটা সেখানেই থেমে থাকে না, দ্য লাইফ মাস্ট গো অন। এবং এখানে হয়তো মেবি তোমার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে, বাট মেবি নিট বা জেই তোমার জন্য না, সেটা হতেই পারে, বাট সেটাকে নিয়ে লাইফটা কখনো থেমে থাকে না। এবং অ্যাজ এ প্যারেন্ট আপনারা সবসময় চেষ্টা করবেন স্টুডেন্টদের পাশে থাকা, স্পেশালি যে সময়টাতে ওরা আপনাদেরকে দরকার, তো সেই সময়টা অ্যাজ এ টিচার আমরা তো থাকি সব সময়, বাট অ্যাজ এ প্যারেন্ট ওরা যদি আপনাদেরকে পায় পাশে, তো ডেফিনেটলি ও লাইফে অনেক বেশি ভালো কিছু করতে পারবে। ওকে, সো কাট টু দ্য নেক্সট পয়েন্ট, রাইট? তো তুমি প্রিপারেশন যখন জার্নিটা নিয়েছিলে, তো হোয়াট ওয়াজ আ স্টাডি স্কেডিউল, মানে তুমি কীভাবে সাবজেক্ট ওয়াইজ স্টাডিজ করতে?
আমি 3টে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রেগুলারলি পড়ার চেষ্টা করতাম, 2 আওয়ার্স হলেও চেষ্টা করতাম পড়ার। এখানে কোচিংয়ের পরে বাড়িতে গিয়ে সেই যেটা পড়ানো হলো সেই টপিকটা একবার কভার করার চেষ্টা করতাম এবং প্র্যাকটিস করা, সেই টপিকের ওপরে যত রকমের কোয়েশ্চেন হতে পারে সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করতাম। আচ্ছা, একটা কথা বলো, এই যে মক টেস্ট দেওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপিরেন্টের জন্য? এই পড়ার পাশাপাশি বা রেগুলার বেসিসে কোয়েশ্চেন সলভিং equally important, but how you think that giving regular basis mock test is how it helped you to save your preparation? মক টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ শুধু পড়ে গেলেই হবে না, সেটা যে ঠিকঠাকভাবে পড়াটা হচ্ছে সেটা বোঝার জন্য মক টেস্ট দিতেই হবে। আর এখানে যে যদি কিছু ভুল হয় সেই ভুলটা পরে শোধরানো যাবে, কিন্তু নিটে মক টেস্ট না দিয়ে পুরো নিট দিতে যাওয়া হয়, সেখানে ভুল হয়ে গেলে তো আর সেটা কোনো সলিউশন হবে না সেটার, কিন্তু এখানে ভুল হলে এটা স্যারেরা শুধরে দেবেন, নিজে থেকেও পড়ে আবার শোধরানো যাবে এটা। একটা অনেক বড় কথা বললো এখানে উর্মিমালা, যে অনেক সময় না স্টুডেন্টরা যখন মক টেস্টে কোনো কিছু ভুল হয় সেটা নিয়ে খুব প্যানিক হয়ে পড়ে যে স্যার আমার বারবার ভুল হচ্ছে। বাট আমি এবং সব টিচারাই বলেন যে এটা ভালো যে নিটের আগে তোমার এই ভুলগুলো হয়ে যাচ্ছে এবং সেই ভুলগুলো সম্পর্কে তোমরা জানতে পারছো, বাট তাতে করে তুমি নিজেকে এই ভুলটা হওয়া থেকে বিরত রাখতে পারবে ইন দ্য অ্যাকচুয়াল নিট এক্সামিনেশন, রাইট? অ্যান্ড একটা জিনিস যেটা আমরা দেখি ইনিশিয়ালি যখন স্টুডেন্টসরা মক টেস্ট দেয়, তোমার ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে, আমরা দেখেছিলাম ট্র্যাক করে, একটা সময় এসে না নিটের যে মক টেস্টের স্কোরটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, মানে বাড়ে না বা হয়তো কিছু জায়গায় কমেও যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো সেই জায়গাটাতে তুমি কীভাবে নিজেকে সামলে রেখেছো বা কীভাবে নিজেকে পজিটিভলি এগিয়ে নিয়ে গেছো? মার্কস যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বা কমে যায় কিছু সময়, তখন দেখতে হবে যে পার্টিকুলারলি কোন কোয়েশ্চেনগুলো ভুল হচ্ছে, সেই টপিকসটা আরও বেশি করে পড়তে হবে, আরও বেশি টাইম দিয়ে সেখানটা পড়তে হবে যে এখানটা আমার ভুল থাকছে, আর আরও প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে সেই টপিকের ওপরে। যদি কোনো ডাউটস থাকে স্যারেদের কাছে এসে জিজ্ঞাসা করতে হবে, সবসময় স্যারেরা অ্যান্সার বলে দেবেন বা বুঝিয়ে দেবেন অলওয়েজ। সো নিজেকে আগে দেখতে হবে, কোয়েশ্চেন পেপারটা আবার ঘুরে থেকে চেক করতে হবে যদি ভুল হয় কিছু। ভেরি গুড। আচ্ছা, তুমি কি এই প্রিপারেশন জার্নিতে তোমার 1 বছরে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার পাশাপাশি হোয়াট ইজ ইউর হবি, মানে তুমি কি করতে ভালো, মানে এর পাশাপাশি কি তুমি অন্য কোনো বই পড়তে বা গান শেখা বা নাচ করা অন্য কিছু হবি ছিল, নাকি তুমি পুরোপুরি ফুল টাইম পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতেই ফোকাস করেছিলে? একদমই না, আমি একটানা বেশিক্ষণ পড়তে পারি না। আমি গান করি, গল্পের বই পড়তেও পছন্দ করি এবং পড়িও, আর একটানা পড়লে সেটা মনে থাকে না, কিছু টাইম ল্যাগ দিতে হয় এবং নিজের হবিগুলোকে সবসময় ইম্পর্টেন্স দেওয়া উচিত। কোয়ালিটি ব্রেকস আর ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ ইফেক্টিভ স্টাডি, রাইট? সো দুটো ইফেক্টিভ স্টাডি আওয়ারের মাঝখানে একটা কোয়ালিটি ব্রেক থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তো সেই জিনিসটা এটা ফোকাস করলো। আচ্ছা, একটা কথা বলো যে তুমি কি মোবাইল ফোন তোমার কাছে রাখতে, মানে তোমার কি নিজের কোনো পার্সোনাল ফোন ছিল না ছিল না? আমার পার্সোনাল ফোন বলতে নিজের ফোন ছিল না, আমার পাপাই একটা ফোন দিয়েছিল, আমি টিউশন এসে যাতে বাড়িতে জানাতে পারি যে আমি পৌঁছে গিয়েছি, বা কখনো লেট হলে যাতে জানাতে পারি কী কারণে লেট হচ্ছে। তাছাড়া পার্সোনাল মোবাইল অ্যাকাউন্ট কোনো কিছুই আমার ছিল না। মানে তুমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো বাকিদের থাকে, তোমার কি মনে হয় যে এই জিনিসটা না থাকার জন্য, মানে তোমার কাছে একটা পার্সোনাল ফোন না থাকার জন্য বা তোমার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল না থাকার জন্য তোমাকে ডিস্ট্রাকশান থেকে অনেকটা দূরে রেখেছে এটা? অবশ্যই, কারণ ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো থেকে আমরা ওগুলো দেখতে স্টার্ট করলে ওখানেই আমাদের টাইমটা লস হয়, প্রচুর পরিমাণে টাইম লস হয়, আর ওটা আমাদের ব্রেনেও এফেক্ট ফেলে। সেজন্য ওখান থেকে যে দূরে থাকতে পেরেছি এটা খুব বড় একটা উপকার হয়েছে। খুবই ভেরি গুড। অ্যাট দিস সাচ এ ইয়াং এজ এই জিনিসটাকে রিয়েলাইজ করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, রিয়েলাইজ তো অনেকেই করি আমরা যেটা আমার জন্য ভুল বা এটা করাটা ঠিক নয়, বাট সেটাকে অ্যাকচুয়াল লাইফে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তখন কিন্তু ইমপ্লিমেন্টেশন ইজ মাচ মোর ডিফিকাল্ট দ্যান প্ল্যানিং, রাইট? প্ল্যানিং করাটা অন পেপার অনেকটা সহজ, বাট সেই জিনিসটাকে অ্যাকচুয়াল রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো অনেক ধন্যবাদ তোমাকে। আই থিঙ্ক আমাদের ভিউয়ার্সরা যারা শুনছেন তোমার এই পডকাস্ট তারা অনেক কিছু আইডিয়া পেলেন যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা
তোমার জুনিয়ররা আছে যারা ধরো নেক্সট ইয়ারে নিট দেবে বা কেউ তার পরের বছর নিট দেবে, বা তোমার যারা ইয়ারমেট আছে যাদের আশানুরূপ এবার পরীক্ষাটা হয়নি, তো তারা আবার একবার ড্রপ নেওয়ার কথা ভাবছে, দেন হোয়াট উইল বি ইউর সাজেশন, হাউ দে উইল স্টার্ট দেওয়ার প্রিপারেশন, এবং কীভাবে প্রিপারেশনটাকে শুরু করা উচিত তাদের আবার? প্রিপারেশন স্টার্ট করতে হবে, প্যানিক করা যাবে না একদমই। আর এটা ভেবে নিতে হবে যে আমি চেষ্টা করলে পারবো, আমি চেষ্টা করবই। এবং যেটা বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট প্রত্যেক দিন পড়তে হবে, মানে কোচিং থেকে গিয়ে নিজেকে পড়তে হবে ওই টপিকসগুলো। তাহলে যদি প্রত্যেক দিনের পরে প্রত্যেক দিন কমপ্লিট করে রাখি, তাহলে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারবো, যে এটা আমি পারবো, কনফিডেন্স চলে আসে নিজের মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, যেটা আমার হঠাৎ মাথায় আসতো, তাই তোমাকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিই। একটা জিনিস হয় না যে আমরা যখন একটা চ্যাপ্টার শুরু করি, শুরুর সময় যে চ্যাপ্টারটা পড়ি, আজ থেকে 2 মাস পরে তো ওই চ্যাপ্টারটা অনেকটা পেছনে চলে যায়। তো তোমার এই পেছনের যে চ্যাপ্টারগুলো পুরনো চ্যাপ্টার যেগুলো, তুমি সেটাকে রিভিশন করার জন্য কী স্ট্র্যাটেজি ফলো করতে? আর আমরা যে মাইন্ড একাডেমিতে যে রিভিশন টেস্টগুলো নিতাম, যাতে করে পুরনো চ্যাপ্টারগুলো তোমার আবার একবার রিভিশন করার তুমি সুযোগ পাও, তো সেটা তোমাকে কীভাবে এফেক্টিভ ওয়েতে হেল্প করেছে? পুরোনো চ্যাপ্টারগুলো পড়ার জন্য আমি 1 মাস ছাড়া আবার ঘুরে ওই যেগুলো পড়া হয়ে গেছে অলরেডি 1 মাস আগে, ওগুলো আবার একবার করে চেক করতাম কোথাও ভুলে যাচ্ছে কিনা। তার জন্য এখানে যে ক্লাস টেস্ট নেওয়া হতো, সেই টেস্টের কোয়েশ্চেনগুলো আমি পড়ে দেখতাম কোথায় ভুল হয়েছে, কোন টপিক্সটা ভুল হয়েছে, সেখানে সেই টপিক্সটা আবার কভার করতাম, আবার পড়তাম, আবার প্র্যাকটিস করতাম। কারেক্ট, মানে যেটা বলতে চাইছি যে কোশ্চেন পেপারটা অ্যানালিসিস করা প্রপার ওয়েতে। একটা মক টেস্ট দেওয়ার পরে যদি কোশ্চেন পেপারটা ঠিকঠাকভাবে অ্যানালিসিস না করি, তাহলে কিন্তু সেইখান থেকে ইফেক্টিভ রেজাল্টটা পাওয়া যায় না। তো প্রপার অ্যানালিসিস অফ কোশ্চেন পেপার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিফোর গিভিং এনি টেস্ট। তুমি যেখানেই টেস্ট দাও না কেন, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, বাট যদি তুমি প্রপার অ্যানালিসিস না করতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে ইফেক্টিভ রেজাল্ট তুমি পাবে না। তো মেনি থ্যাঙ্কস অ্যান্ড মেনি কনগ্রেচুলেশন টু ইউ ফর দ্য ফিউচার। অনেক বড় হও, এবং আশা করি তুমি মেডিকেল ফিল্ডে গিয়ে আরও অনেক উঁচুতে যাও, এবং পরে ডেফিনেটলি আবার তোমাকে আমরা এরকম একটা পডকাস্টে শোতে নিয়ে আসবো, এবং যেখানে আরও তোমার এক্সপিরিয়েন্স ইন দ্য মেডিকেল কলেজ সেটা নিয়ে ডিসকাস করবো।